আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সলিউশনের ইউটিউব চ্যানেলে আছি আমি গোলাম রসুল সোহাগ। আজকে আমরা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এ আসা মোট 18টি অঙ্কের খুব সহজভাবে সমাধান করব। দেখব কিভাবে পরীক্ষার হলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই অঙ্কগুলার সমাধান করতে পারি। পল্লী বিদ্যুৎ সমিতির যে মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষাগুলো আছে সেগুলো কত সহজ সহজ প্রশ্ন আছে, আজকে আমরা সেগুলো দেখব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর আসা 18টি অঙ্কের সমাধান করব। তো আসেন আমরা প্রথম অঙ্কটায় দেখি। প্রথম অঙ্কে বলা হয়েছে যে 0.01 0.001 গুণন 0.001 গুণন 0। এখানে দেখেন এতগুলো শূন্য দশমিক, এগুলা দেখি একবারে ভয় পাওয়ার মতো কিছুই নেই। আমরা লাস্টে দেখি এখানে আছে হলো 0। আমরা জানি 0 দিয়া যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণন করি, সংখ্যাটা যে কোনো সংখ্যা হতে পারে, 0 দ্বারা পৃথিবীর যত সংখ্যা আছে সবগুলোকে যদি আমরা গুণ করি আমাদের গুণফল আসবে 0। অর্থাৎ যেমন 120 গুণন 0, এটা কি আসবে অ্যান্সার? এটা অ্যান্সার হলো 0। ঠিক একইভাবে আমরা দশমিকের গুণন করি বা এমনি নর্মাল সংখ্যাকেই গুণ করি, 0 দ্বারা যাকেই আমরা গুণ করব আমাদের উত্তর আসবে 0। তাহলে আমাদের এখানে 1 নম্বর উত্তর হবে 0। আসেন আমরা 2 নম্বর অঙ্কটায় দেখি। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি সংখ্যা 301 হতে যত বড় আর 381 হতে তত ছোট, সংখ্যাটি কত? অর্থাৎ এমন একটা সংখ্যা নিতে বলছে যে সংখ্যাটা 301 এর চেয়ে বড়, হ্যাঁ, আবার 381 হতে তত ছোট। 301 হতে যত বড়, খেয়াল করেন, যত বড়, 381 হতে তত ছোট। যে সকল অঙ্কের মধ্যে এরকম যত বড় তত ছোট থাকবে, হ্যাঁ, শুধু মিডিল অঙ্কটা আমাদেরকে বাইর করতে হবে। সেই অঙ্কটার মধ্যে আমরা কি করব, আমরা এই প্রথম সংখ্যা এবং এই সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা, এই দুইটা সংখ্যার যোগ করে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। খেয়াল করেন, যেসব অঙ্কে যত বড় তত ছোট, এই যত তত সংযুক্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সংখ্যা দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আসেন আমরা দেখি। 381 আমরা যদি যোগ করি 2 8 3 3 6, এখন আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত আসবে? 3 4 1, 3 4 1, এই যে 341 আমাদের অ্যান্সার। অর্থাৎ এইরকম যত তত, যত বড় তত ছোট এই যুক্ত যে কোনো অঙ্ক যদি আসে আমরা জাস্ট এই দুইটা সংখ্যা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো আসেন আমরা এখন 3 নম্বর অঙ্কে যাই। দেখেন 3 নম্বর অঙ্কে আমাদের বলা আছে যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, আমরা যখন কোনো ধারাবাহিক সংখ্যার যোগফল নির্ণয় করব, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত হতে পারে, অথবা 1 থেকে 40 পর্যন্ত, অথবা 1 থেকে 50 পর্যন্ত, এমনকি 1 থেকে 100 পর্যন্ত যদি এইভাবে ধারাবাহিকভাবে কোনো সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলে, তাহলে আমরা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করতে খুব সহজেই অঙ্কটা করতে পারবো। আবার বলি, যখন ধারাবাহিকভাবে কোনো সংখ্যার যোগফল চাবে, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত হতে পারে, 1 থেকে 40 হতে পারে, 1 থেকে 50, যেটাই চাক না কেন, আমরা n ইন্টু n প্লাস 1 বাই 2 এই সূত্রটার মাধ্যমে আমাদের উত্তরটা আমরা বাইর করতে পারবো। তো আসেন আমরা যদি এইটার মান বসাই, আমাদের আরেকটা বিষয় সেটা হলো আমাদের n এর মান কোনটা। n এর মান হলো আমাদের সর্বশেষ যে সংখ্যাটা পর্যন্ত আমাদের যোগফল করতে বলবে, অর্থাৎ যদি 40 পর্যন্ত এখানে যোগ করতে বলতো তাহলে আমাদের n এর মান হবে 40। তো এখানে যেহেতু 30 পর্যন্ত বলছে, তো আমাদের এখানে n এর মান হবে 30। তো আমরা যদি n এর মান 30 হিসেবে আমাদের অঙ্কটার মান বসাই, তাহলে হবে 30 ইন্টু 30 যোগ 1 ভাগ 2। তো আমরা যদি 2 দিয়ে 30 কে কাটি, এটা হলো 15, আর 15, আর এখানে থাকতেছে হলো 31, অর্থাৎ 15 গুণন 31। আমরা 15 গুণ করি 31 15, 5 একে 5, 3 5 15 31, 5 6 4, 465। তাহলে আমাদের এটার অ্যান্সার আসতেছে হলো 465। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন যে ধারাবাহিক সংখ্যাগুলোর যোগফল সেটা যে সংখ্যা পর্যন্তই চাক না কেন, আমরা শুধু এখানে n এর মান সেই সংখ্যাটা বসাবো। অর্থাৎ এখানে যদি 100 পর্যন্ত চাইতো তাহলে আমরা n এর মান 100 ধরি,
জাস্ট এই নিয়মে শুধু 2 দ্বারা কাটাকাটি করি, গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে আমাদের অ্যান্সার আসতেছে হলো 465। আসেন আমরা পরের অঙ্কে আসি। তো এখন আমরা আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলা আছে যে 3, 6, 11, 18, 27 এর পরের সংখ্যা কত। তো এই অঙ্কগুলো যখন আমরা করব ধারার অধ্যায়ের, তো আমরা দেখব এই প্রথম পদ থেকে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ, 3 নম্বর পদ থেকে 4 নম্বর পদ, এই পদগুলোর প্রথমে আমরা দেখব এই পদগুলোর ডিস্টেন্স বা মানে গ্যাপ কত দূর আছে, কিভাবে দেওয়া আছে। তো আমরা যদি দেখি 3 থেকে 6 এখানে আছে 3, 6 থেকে 11, 5, 11 থেকে 18, 7, 18 থেকে 27, 9। তো দেখেন আমাদের এই অঙ্কের যে পদগুলো, অর্থাৎ প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কত বাড়ছে, 3 বাড়ছে। আবার দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ বাড়ছে হলো 5, অর্থাৎ আমাদের পদগুলো বাড়ছে হলো 3, 5, 7, 9 এভাবে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি দেখেন 3, 5, 7, 9 এর পরের সংখ্যা হবে আমাদের 11, অর্থাৎ এখানে আমাদের 2 2 করে বাড়ছে। তো এখানে আমরা যদি লাস্ট যে সংখ্যাটা আছে, যেমন 3 এর সাথে 3 যোগ করে আসছে 6, 6 এর সাথে 5 যোগ করে আসছে 11, 11 এর সাথে 7 যোগ করে আসছে 18। তো সেম এইভাবে এখন আমাদের 27 এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে আমরা আমাদের পরের সংখ্যাটা পাবো। তাহলে দেখি আমাদের 27 যোগ 11, 8, 3, অর্থাৎ আমাদের পরের যে সংখ্যাটা সেটা হবে হলো 38। তো এখন আমরা আমাদের পরের অঙ্কে চলে আসি। 5 নম্বর অঙ্কে দেখি। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। এখানে বলছে যে মৌলিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলা শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যায় তাদেরকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা কোনগুলা, যেমন হলো 2, 3, 5, 7, অর্থাৎ যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা দ্বারা এবং 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19। তো এই সংখ্যাগুলোকে শুধুমাত্র, যেমন 13, এই 13কে শুধুমাত্র 13 দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করার কোনো সুযোগ নাই, ভাগ করা যায়ও না। এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এখানে বলছে যে 11 থেকে 20 এর মধ্যে, তো 11 থেকে 20 এর মধ্যে আমরা যদি দেখি কয়টা মৌলিক সংখ্যা আছে, যেমন এই যে 11, 13, 17, 19, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হলো আমাদের 4টি। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত। অর্থাৎ একটি বৃত্তের, এখানে দেখেন একটা বৃত্ত যদি আমরা আঁকি, যে একটা বৃত্ত, হ্যাঁ, এখানে বলছে যে একটা বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কোনটা, বৃত্তের ভিতর দিয়ে যে রেখাটি, বড় রেখাটি যায় সেটাই হলো ব্যাস। বৃত্তের ভিতরে একবারে এই পরিধি থেকে এই পরিধি পুরাটাই হলো আমাদের ব্যাস। তো বলছে যে এখানে বৃত্তের ব্যাস হলো 4 ফুট, অর্থাৎ আমাদের এই ব্যাসটা দেওয়া আছে হলো 4 ফুট। এখানে বলছে যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত। কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কোনটা, এটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা আমরা আঁকি বা যে স্পেসটা থাকে এটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেকই হলো আমাদের ব্যাসার্ধ। একটা পুরাটাই হলো আমাদের ব্যাস, এবং কেন্দ্র থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে আবার এই পর্যন্ত আরেকটা ব্যাসার্ধ, অর্থাৎ হলো আমাদের 2টা ব্যাসার্ধ। খেয়াল করেন, 2টা ব্যাসার্ধ, আবার ব্যাসার্ধ যোগ ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হলো ব্যাস, অর্থাৎ একটা ব্যাস সমান হলো 2টা ব্যাসার্ধ। আমাদের পুরো অংশটাই হলো ব্যাস, এবং এর কেন্দ্র থেকে এই পাশে একটা ব্যাসার্ধ, অন্য পাশে আরেকটা ব্যাসার্ধ। তাহলে আমাদের এখানে বলছে যে ব্যাস দেওয়া আছে 4 ফুট, হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ কত, তার পুরোটা যদি আমাদের 4 ফুট হয় তার অর্ধেক কত হচ্ছে, 4 অর্ধেক হচ্ছে কত, 2। তাহলে আমাদের ব্যাস হচ্ছে 2, অর্থাৎ এই পাশে হলো ব্যাসার্ধ 2 ফুট, এই পাশে হলো ব্যাসার্ধ 2 ফিট, মোটে হলো আমাদের 4 ফিট। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হলো 4 ফুট।
7 নম্বর অঙ্কে বলছে যে 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 45 টাকায় কতটি ডিম পাওয়া যাবে। আমরা জানি 1 ডজন, এখানে দেখেন 1 ডজন বলছে যে 1 ডজন, আমরা জানি 1 ডজন সমান কত, 1 ডজন সমান হলো 12টি, অর্থাৎ 12টি ডিমের দাম 54 টাকা। কত টাকা? 54 টাকা। 12টি ডিমের দাম 54 টাকা হলে 45 টাকায় কতটি ডিম পাওয়া যাবে, অর্থাৎ বাইর করতে বলছে কি টি, মানে কতটা ডিম পাওয়া যাবে। তাহলে আমরা যদি খেয়াল করি 54 টাকায় আমাদের কয়টা ডিম পাওয়া যায়, আমাদের 54 টাকায় পাওয়া যায় হলো 12টা ডিম। 54 টাকায় পাওয়া যায় 12টা ডিম, অতএব আমরা 45 টাকায় কয়টা ডিম পাবো, গুণন 45। হ্যাঁ, 54 টাকায় পাওয়া যায় 12টা ডিম ইন্টু 45 টাকায় কতটা ডিম পাওয়া যাবে, আমরা শুধু 45টা উপরে গুণ দিয়ে দিলাম। তো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে হলো, আমরা যদি 9 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 লং 45, 6 লং 54, আর এখানে হলো 6 দুগুণে 12, অর্থাৎ 5 দুগুণে 10, অ্যান্সার হবে 10। খুব সহজেই অঙ্কটা আমরা করতে পারলাম। দেখেন ভালো করে খেয়াল করি, 54 টাকায় পাইছি আমরা 12টা ডিম, আর হলো 45 টাকায় কতটা ডিম পাওয়া যাবে, 45 টাকায় পাওয়া যাবে 10টা ডিম। তো আমরা পরের অঙ্কে আসেন 8 নম্বর অঙ্ক দেখি। 8 নম্বর অঙ্কে বলা আছে যে 5 এর 2 এর 25% সমান কত। তো কোনো সংখ্যার যখন আমাদেরকে পার্সেন্টেজকে যখন আমরা ভাঙবো, অর্থাৎ এখানে যে 25% দেওয়া আছে, এই পার্সেন্টেজকে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো সংখ্যার 25% হোক বা যে কোনো সংখ্যার যখন আমরা পার্সেন্টেজকে ভাঙবো তখন আমাদেরকে কি করতে হয়, পার্সেন্টেজকে ভাঙতে আমাদের 100 দ্বারা ভাগ করতে হয়। আর যখন আমরা পার্সেন্টেজে প্রকাশ করব তখন আবার আমাদেরকে 100 দ্বারা গুণ করতে হয়। তো এখানে বলছে যে 5 এর 2 এর মানে কি, আমরা গণিতের ভাষায় জানি হলো এর শব্দের অর্থ কি, এর মানে হলো গুণ। অর্থাৎ আমরা যদি অঙ্কটা করি যে 5 এর 2 এর মানে কি, এর মানে হলো গুণ, গুণ 25%। 25% যখন আমরা ভাঙবো তাহলে 25 ভাগ 100, অর্থাৎ এই পার্সেন্টেজ সংখ্যাটা যখন আমরা ভাঙতে যাব তখন আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি এখন কাটাকাটি করি 5 5 25, 5 বিশং 100, 2 দিয়ে কাটলে 10, অর্থাৎ আমাদের অঙ্কটা আসতেছে হলো 10 এর 1। যেহেতু আমাদের এইখানে উত্তরটা 10 এর 1 এইভাবে দেওয়া নাই, তো আমরা এটাকে এখন দশমিকে প্রকাশ করব। দশমিকে প্রকাশ করব কিভাবে, আমাদের তো এইভাবে যদি কোনো দশমিক দেওয়া না থাকে, তো যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে খেয়াল করেন, 10 এর 1, অর্থাৎ আমরা যদি ভাগ করতে চাই এই একটাকে এখানে নিয়ে আসবো, এখানে 10 দিয়ে ভাগ করতে এইখানে একটা দশমিক বসাবো, দশমিকের জন্য আমাদের এখানে শূন্য আসবে, দশমিকের জন্য শূন্য আসলো, তো 10 দিয়ে দশক ভাগ করলে হবে 1, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার আসবে হলো 0.1। 0.1, যেহেতু এখানে দশমিকের আগে শূন্য দেওয়া এবং শূন্য থাকলেও সমস্যা নাই, শূন্য না দিলেও সমস্যা নাই, তো আমাদের অ্যান্সার আসবে হলো 0.1। তো এখন আমরা 9 নম্বর অঙ্কে আসি। দেখেন 9 নম্বর অঙ্কে বলছে যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। হ্যাঁ, সবচেয়ে বড় সংখ্যা কোনটি, এখানে অপশনগুলো দেওয়া আছে হলো সবই দশমিকের পর শূন্য দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে। তো এই অঙ্কগুলো থাকি যখন আমরা কোনো ছোট সংখ্যা বা বড় সংখ্যা নির্ণয় করব তখন আমরা খেয়াল করব যে দশমিকের পরে মোট কত ঘর শূন্য আছে, যার শূন্য যত কম সেই সংখ্যাটা হবে তত বড়, এবং যেই অঙ্কটার দেখবো যে আমরা শূন্য সংখ্যা বেশি, অর্থাৎ যেমন এখানে দেওয়া আছে যে দেখেন 1 2 3 4 5, অর্থাৎ 5টা শূন্য পাঁচটা কয়টা শূন্য আছে, 1 2 3 4, 4টা শূন্য আছে, তো এখানে 4টা শূন্য আছে, অর্থাৎ এই অঙ্কটা হলো সবচেয়ে ছোট। যেই অঙ্কের মধ্যে শূন্য দশমিকের পরে যতগুলা শূন্য বেশি থাকবে, শূন্য বেশি থাকার অর্থ হলো সেই সংখ্যাটা সবচেয়ে ছোট, এবং যেটার মধ্যে শূন্য সবচেয়ে কম থাকবে সেটা হলো সবচেয়ে বড়। খেয়াল করেন আমাদের এই অঙ্কগুলোর মধ্যে এখানে আছে হলো 3টা, এখানে আছে হলো 3টা, এখানে আছে হলো 4টা শূন্য, এখানে 2টা, যেহেতু এখানে আমাদের 2টা শূন্য আছে
তার মানে এই সংখ্যাটা হলো সবচেয়ে বড় সংখ্যা। হ্যাঁ, তার মানে আমাদের উত্তর হবে এখানে ক। তো এখানে বলছে দেখেন 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত হবে। তো এখানে আমাদের বাইর করতে বলছে কি, আমাদের বাইর করতে বলছে হলো সুদ। তো সুদ বাইর করার খুব সহজ আমাদের সূত্র হলো, সুদ যখন বাইর করতে বলবে কোন অঙ্কের, যে কোনো অঙ্কের যখন সুদ বাইর করতে বলে, তাহলে আমাদের সুদ বাইর করতে হলে বাকি যে তিনটা সংখ্যা আছে, বাকি তিনটা সংখ্যা আমাদের সরাসরি গুণ করে দিব। তাহলে 6% গুণন 9 মাস গুণন কত 10,000, তাই না? বিষয়টা তো এরকম, এই সংখ্যাগুলোই দেওয়া আছে 10,000। তো এখন যদি আমরা খেয়াল করেন, এখানে আমাদের অঙ্কটা শেষ না, যেহেতু এখানে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। আমরা কিছুক্ষণ আগেই একটা অঙ্কের মধ্যে দেখছি যে যখন আমরা পার্সেন্টেজকে সংখ্যায় প্রকাশ করব, যদি এখানে পার্সেন্টেজ দেওয়া থাকে, তার মানে কি 6% মানে পার্সেন্টটাকে যখন আমরা ভাঙাবো, তাহলে পার্সেন্টের উঠার জন্য পার্সেন্টের নিচে আমাদের সবসময় কি 100 দেওয়ার লাগবে। 100 দিলে আমাদের এই পার্সেন্টেজটা উঠবে। তাহলে 6%কে আমরা 100/6 লিখলে আমাদের এই 6%টা ক্লিয়ার হয়ে গেল। খেয়াল করেন পরের অঙ্কে বলা আছে কি 9 মাস। যদি আমাদের, যেহেতু সুদ আমাদের সুদের অঙ্কগুলো আমাদের মূলত করে হলো বছর হিসেবে, তো এখানে যেহেতু মাস উল্লেখ করা আছে, মাস উল্লেখ করার কারণে আমরা এই মাসটাকে আমরা বছরে প্রকাশ করব। তো বছরে প্রকাশ করব কিভাবে, সেটা হলো 9/12। যেহেতু 12 মাসে আমাদের 1 বছর, সুতরাং এই 12 দ্বারা 9কে ভাগ করলে আমাদের এটা বছরে প্রকাশ করা হবে। যদি এই অঙ্কের মধ্যে যদি বলতো যে 6% হারে 9 বছরে সুদ 10,000 টাকা সুদ কত, তাহলে আমাদেরকে সেটা যদি বছর উল্লেখ থাকতো, তো সেক্ষেত্রে আমাদের আর এটাকে 12 দ্বারা ভাগ করা লাগতো না, শুধু আমরা 9 দিয়ে গুণ করলেই হতো। তো যেহেতু এখানে আমাদের মাস উল্লেখ আছে, তাই আমাদেরকে এটা 12 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমরা 12 দ্বারা ভাগ করি এবং বাকি যেটা 10,000, হ্যাঁ 10,000 যেভাবে আছে আমরা ওইভাবেই রাখবো। তো এখন যদি আমরা এই অঙ্কটা কাটাকাটি করি, 0 0 কাটা, 0 0 কাটা, এখানে যদি কাটি 6 দুগুণা 12 আর 2 দিয়ে 100 কাটলে 50, তাহলে 50 5 লং 45 0 450। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার আসবে হলো 450। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আরেকবার বিষয়টা ক্লিয়ার করি, সেটা হলো সুদ যখন চাবে, কোনো অঙ্কের সুদ যখন চাবে, বাকি যে তিনটা সংখ্যা থাকবে সেগুলোকে আমরা সরাসরি গুণ করব। যেহেতু এটা প্রথম সংখ্যাটা পার্সেন্টেজ আকারে আছে, এই জন্য পার্সেন্টেজটা ভাঙার জন্য আমাদেরকে 100 দ্বারা ভাগ করছি। 9 মাসে, এখানে যেহেতু মাস উল্লেখ করছে, মাসটা বছরে প্রকাশ করার জন্য 12 দ্বারা ভাগ করছি, আর আসল টাকা যেটা আমরা ওইটাই রাখছি। রাখার পরে আমরা শুধু কাটাকাটি করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। এখন আমরা 11 নম্বর অঙ্কে আসি। 11 নম্বর অঙ্কে বলছে যে 1050 টাকার 8% নিচের কোনটি। 1000, খেয়াল করেন 1050 টাকার 8%, জাস্ট 1050 টাকার 8%, অর্থাৎ হলো 1050-এর 8%। এইটুক বাইর করতে পারলে আমাদের অ্যান্সার চলে আসবে। 1050 এর 8%, খেয়াল করেন 1050 এর মানে কি গুণ, 1050 এর 8%। আমরা এর আগেও কয়েকটা অঙ্কে খেয়াল দেখছি যে পার্সেন্টেজকে যখন আমরা ভাঙবো তখন কি হবে 8%। পার্সেন্টেজ মানে হলো 100 দ্বারা ভাগ। খেয়াল করেন যে 1050 টাকার বা এর এত, এর অর্থ হলো গুণ 8%। 8%কে আমরা ভাঙানোর জন্য 100 দ্বারা ভাগ করছি। জাস্ট এতটুকু উত্তর। এখন খালি আমরা কাটাকাটি করলে আমাদের উত্তর পাবো। যদি আমরা কাটি, অর্থাৎ 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 দিয়ে যদি আমরা 105কে কাটি তাহলে 21, 5 105, আর এই দুইটা যদি আমরা গুণ করি, 21 আর 4কে গুণ করলে হবে আমাদের 4 1 4, 4 দুগুণে 8, 84। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার আসবে হলো 84। 12 নম্বর অঙ্কে দেখি। 12 নম্বর অঙ্কে বলছে যে 0.1 গুণন 0.01 গুণন 0.001। ঠিক আমরা প্রথমে যে অঙ্কটা করছিলাম সেম এই একই অঙ্ক। তো প্রথমের অঙ্কটাতে 0 দ্বারা গুণ করার কারণে আমাদের সব অ্যান্সার 0 আসছিল। তো এইখানে গুণগুলো আমাদের করতে হয় নাই। তো এখন আমরা এই অঙ্কের গুণটা, আসলে দশমিকের যে গুণ, দশমিকের গুণটা আমরা এই অঙ্কের মধ্যে শিখব।
দশমিকের গুণ যখন আমরা করব, খেয়াল করেন, দশমিকের গুণ যখন আমরা করব তখন আমরা মনে মনে এই দশমিক এবং দশমিকের পরে যতগুলো শূন্য আছে আমরা এগুলাকে প্রথমে খেয়াল করব না। আমরা প্রথমে যে মূল সংখ্যাগুলো আছে, যেমন এখানে সংখ্যা বলতে 1, এখানে 1 এবং এখানে 1, আমরা এই তিনটা সংখ্যার গুণ করব। তিনটা সংখ্যার গুণ করলে আমাদের কত আসে? 1 গুণন 1 গুণন 1 অর্থাৎ 1। আমরা প্রথমে 1 এভাবে বসাই দিব। তারপরে খেয়াল করব যে আমাদের দশমিকের ঘরে, দশমিকের পরে মোট এই 1 গুলা সহ মোট কতটা ঘর আছে। দশমিকের পরে আমরা ঘর কতটা পাবো দেখেন, এখানে একটা, এখানে দশমিকের পরে ঘর আছে 2টা, এখানে দশমিকের পরে ঘর আছে হলো 1 2 3। তাহলে দশমিকের পরে আমরা মোট ঘর পাইলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দশমিকের পরে আমাদের মোট ঘর আছে 6টা। 6টার মধ্যে খেয়াল করেন, আমরা দশমিকের পরে 6টা ঘরে মিলাবো। তার মধ্যে যেহেতু একটা 1 দেওয়া আছে, 1 ঘর দেওয়া আছে, আর 5টা শূন্য দিয়ে 1 2 3 4 5, এই 5টা শূন্য দিয়ে আমাদের 6 ঘর পুরো করব। খেয়াল করেন, দশমিকের পরে 1 2 3 4 5 6, যেহেতু 6 ঘর আছে আমাদেরও দশমিকের পর 1 2 3 4 5 6, 6 ঘর পূর্ণ হয়ে গেছে। তো এখন আমাদের অ্যান্সার হবে, হ্যাঁ এটা হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ দশমিকের পরে 1 2 3 4 5, যে অপশনগুলোর মধ্যে দশমিকের পরে 5টা 1 2 3 4 5, 5টা শূন্য আছে, এটা হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ প্রথমে আমরা সংখ্যাগুলোকে গুণ করব, গুণ করার পরে সেই সংখ্যাটাকে বসাবো, এবং বসানোর পরে আমাদের যে দশমিকের পর যতগুলো ঘর আছে জাস্ট ওই ঘরগুলোকে আমরা শূন্য দিয়ে পূরণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এখন আমরা 13 নম্বর অঙ্কে আসি। 13 নম্বর অঙ্কে বলছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ তো বলছে যে 3 অঙ্কের অর্থাৎ 3টা অঙ্ক থাকতে হবে। 3টা অঙ্ক বলতে, অঙ্ক বলতে মূলত কি বুঝে? অঙ্ক হলো আমাদের মোট 10টি, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, আমাদের এই যে সংখ্যাগুলা মোট 10টি আমাদের অঙ্ক সংখ্যা আছে। আমাদের অঙ্ক সংখ্যা কয়টি? মোট 10টি। বলছে যে এই 10টার মধ্যে বলছে যে 3 অঙ্কের, এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আমরা জানি এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হলো 0 এবং সবচেয়ে বৃহত্তম হলো 9। কিন্তু যখন আমরা সংখ্যা এক প্রকাশ করব, সংখ্যা বলতে কি, যেমন 123 এটা একটা সংখ্যা, ঠিক আছে? তো যখন আমরা এরকম 3 অঙ্কে 3টা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠন করব, হ্যাঁ তো সবচেয়ে যে ক্ষুদ্রতম সংখ্যা হবে সেটা হবে হলো অবশ্যই ক্ষুদ্রতম সংখ্যাটা 1 দিয়ে শুরু করতে হবে। আমরা যদি 1 দিয়ে শুরু না করি, যদি আমরা 3 অঙ্কের বলতে আমরা যদি 2টা শূন্য নেই, 0 0 1, হ্যাঁ আমরা যদি এইভাবে নেই তাহলে খেয়াল করেন, তাহলে আমাদের কিন্তু যেহেতু সামনের দিকে কোনো সংখ্যার সামনের দিকের শূন্যের কোনো ভ্যালু নাই, কোনো সংখ্যার সামনের দিকে শূন্যর যেহেতু কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাটার মান কিন্তু 1, অর্থাৎ আমরা আমাদের হলো 1 লেখা এবং 0 0 1 লেখা হলো সমান। তো যদি আমরা 1 লিখি তাহলে কিন্তু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় না, তাহলে এটা আমাদের 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি 1 দেওয়ার পরে 2টা শূন্য দেই, হ্যাঁ 1 দেওয়ার পরে 2টা শূন্য দেই, তাহলে এটা আমাদের কি হচ্ছে? তাহলে এটা আমাদের 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই খেয়াল করতে হবে, প্রথমের সংখ্যাটা অবশ্যই 1 হতে হবে। 1-এর পরে আমরা শূন্য বসাবো। যদি এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে আমরা 5টা আরো 4টা শূন্য দিতাম। যদি 6 অঙ্কের বলতে আরো একটা শূন্য দিতাম, হ্যাঁ সেক্ষেত্রে আমরা শূন্য বাড়াইতে থাকবো, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের প্রথমে 1 থাকতে হবে। ঠিক একইভাবে তাহলে আমাদের এখানকার অ্যান্সার আসতেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। ঠিক একইভাবে যদি বলতো যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যদি বৃহত্তম সংখ্যা থাকতো সেক্ষেত্রে আমরা অবশ্যই কি দিতাম? 3টা 9 দিতাম। 9 যেহেতু আমাদের এখানে সবচেয়ে বড়, হ্যাঁ 9 যেহেতু আমাদের সবচেয়ে বড়, তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 3টা 9, এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে 1 দেওয়ার পরে 2টা শূন্য। যদি বলতো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, সেক্ষেত্রে আমরা প্রথমে 1 দিতাম, দেওয়ার পরে 4টা শূন্য দিতাম, অর্থাৎ সেক্ষেত্রে হয়তো আমাদের 1 দিয়া 4টা শূন্য কত হইতো? আমাদের 10,000। তো আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছেন। না আমরা এখন পরের অঙ্কে চলে যাই। দেখেন 14 নম্বর অঙ্কে বীজগণিতের খুব সহজ একটা যোগ বিয়োগ, এখানে কোনো সূত্র নাই, কিছু নাই, জাস্ট একটা যোগ এবং বিয়োগ করতে বলছে। হ্যাঁ একবারে বীজগণিতের বেসিক লেভেলের একটা যোগ বিয়োগ।
সেখানে শুধু আমরা কি করব দেখেন, প্রথমে আমরা যদি এরকম যোগ বিয়োগ থাকে আমাদের প্রথমে কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলে আমরা করব সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা আমাদের অ্যান্সার বাইর করব। তো আসেন আমরা অঙ্কটা যদি আমরা করি, তাহলে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস a প্লাস 1 দেওয়া আছে না। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। খেয়াল করেন a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a, এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে। তো এখন আমরা কি করব, এই এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমরা উঠাই দিতে চাই তাহলে আমাদেরকে খেয়াল করেন এর সামনে যেহেতু কিছু নাই, অর্থাৎ এর সামনে কিছু না থাকা মানে হলো এর সামনে একটা প্লাস আছে। খেয়াল করেন এর সামনে প্লাস আছে, তাহলে এই প্লাসে মাইনাসে কি হবে, এর সামনে যেহেতু কিছু নাই তার মানে কি অবশ্যই একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, তাহলে a মাইনাস a, আচ্ছা আমরা যদি লাল a মাইনাস a এবং এই মাইনাস এবং এই প্লাস যদি আমরা করি প্লাসে মাইনাসে মাইনাস 1, তখন আর ফার্স্ট ব্র্যাকেট থাকবে না, তখন এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। তো আমরা যখন এখন যদি আমরা কাটাকাটি করি, এই দেখ প্লাস এ মাইনাস এ কাটাকাটি হবে। তারপরের লাইনে আসি আমরা a মাইনাস, এখানে শুধু থাকতেছে হলো সেকেন্ড ব্র্যাকেট যদি দেই ওইভাবে তাহলে এটা থাকতেছে। খেয়াল করেন যেহেতু এখানে আমাদের প্লাস এ মাইনাস এ কাটাকাটি হয়ে গেছে, শুধু এখানে মাইনাসে থাকতেছে, তাহলে আমাদের এ মাইনাস, তাহলে এখানে কি হলো মাইনাসে প্লাস এ প্লাস 1, তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো এ প্লাস 1। তো আমরা কি করছি খেয়াল করেন, প্রথমে আগে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি, এই মাইনাস দিয়ে দুইটাকে গুণ দিছি, তারপরে একটু কাটাকাটি করছি, কাটাকাটি করার পরে এটা জাস্ট এখানে বসাইছি, বসা এই যে মাইনাসে প্লাস হয়েছে a প্লাস 1, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হলো a প্লাস 1। 15 নম্বর অঙ্কে আসি। দেখেন 15 নম্বর অঙ্কে আবার সেম ওই একই দশমিকের গুণ। তো এই অঙ্কটা আমরা এর আগে দুইবার করছি, একটা শূন্য থাকার কারণে সব শূন্য হয়েছে, একটা দশমিকের একের ঘরের অঙ্ক আমরা করছি। তো এখানে আমাদের 3 নম্বর অঙ্ক আসতেছে। এটা খেয়াল করেন এখানে খুব সহজে আমরা কিভাবে করছি, প্রথমে আমরা দশমিকের গুণ করার জন্য প্রথমে আমরা যে সংখ্যাগুলো আছে দশমিকের পরে শূন্য এবং দশমিক এগুলো আমরা কল্পনা করব না, প্রথমে আমরা যে সংখ্যাগুলো আছে সেগুলাকে আমরা কি করছি গুণ করছি। যেমন 2, এখানে 2 2 2, তাহলে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমাদের এখানে প্রথমে আসতেছে হলো 8। তারপরে আমরা খেয়াল করব যে দশমিকের ঘরে মোট কত ঘর সংখ্যা আছে, দশমিকের পরে মোট কত ঘর সংখ্যা আছে। যেমন এই দশমিকের পরে আছে হলো 1 ঘর, এখানে আছে 2 ঘর, এখানে আছে 1 2 3, মোট 3 ঘর। তাহলে মোট কত ঘর আছে 1 2 3 4 5 6, অর্থাৎ দশমিকের পরে আছে আমাদের মোট 6 ঘর। তাহলে 6 ঘরের মধ্যে যেহেতু আমাদের 1 ঘর হয়েছে আর আমরা 5টা শূন্য বসাই দেবো, 1 2 3 4 5 দেওয়ার পরে আমাদের দশমিক দিব 0, তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো দশমিকের পরে 5টা শূন্য 8, কোথায় আছে খেয়াল করি, দশমিকের পরে 3 আর 2 পাই, দশমিকের পরে 5টা শূন্য 8, এটা হবে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা দশমিকের যে গুণগুলো আছে খুব সহজে খুব ইজি ভাবে আমাদের এই অঙ্কগুলো বাইর করব। প্রথমে আমাদের এই সংখ্যাগুলো গুণ করব, গুণ করার পরে খেয়াল করবো যে দশমিকের পরে মোট কত ঘর সংখ্যা আছে, ওই ঘর সংখ্যা পর্যন্ত আমাদের শূন্য বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আশা করি এই অঙ্কটা খুব সহজভাবে, এবং শুধু এই অঙ্ক না দশমিকের যে অঙ্কগুলো আছে আশা করি খুব সহজভাবে এই দশমিকের অঙ্কর গুণনগুলা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। 16 নম্বর অঙ্কে আসি। দেখেন এখানে বলছে যে একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর 180 টাকা হলো। একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর 180 টাকা হলো। তার মানে পূর্বেই তার একটা বেতন ছিল, সেটা কত ছিল আমরা জানি না, কিন্তু ওই বেতনটা ওই সংখ্যাটা 20% বৃদ্ধির পরে 180 টাকা হয়েছে। বলছে যে একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর 180 টাকা হলো। তাহলে বলছে কি যে পূর্বের বেতন কত ছিল, যেটা বললাম আর কি। তো বলছে যে পূর্বের একটা বেতন ছিল, সেই বেতনটার 20% বৃদ্ধির পর 180 টাকা হয়েছে।
তো যদি আমরা খেয়াল করি, আমরা সব সময় পূর্বের যে সংখ্যাটা ছিল বা পূর্বের যে সংখ্যাটা, আমরা সব সময় মূল যে বেতনটা পূর্বে আমরা সব সময় খেয়াল করব যে দেখেন পূর্বে পূর্বে বেতন কত ছিল, পূর্বের যে বেতনটা ছিল সেটা হতে পারে 1 টাকা, সেটা হতে পারে 2 টাকা, 5 টাকা, সেটা যেই পাক না কেন, পূর্বে তার বেতনটা তার 100% ছিল। সে যদি 50 টাকাও বেতন পায়, ওইটাই তার 100% ছিল। হ্যাঁ, তো বলছে যে এই 100% থাকেই আবার 20% বৃদ্ধি হয়েছে, 20% বৃদ্ধির পর 180 টাকা হয়েছে। তো আমরা খেয়াল করেন, তাহলে আমাদের বলছে যে তাহলে আমাদের এই 180টা কি, এই 180টা হলো আমাদের আগের 100% আর এখনকার 20%। যেহেতু 20% বাড়ছে, কোত্থেকে বাড়ছে, ওই 100% থেকেই তো বাড়ছে। তো এই 20% আর হলো আগের ছিল বেতন 100%, টোটাল টোটাল আমাদের এই 120% সমান সমান কত, 120% সমান সমান হলো 180। বুঝছেন কিনা আরবার একটু খেয়াল করেন। বলছে যে একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর 20% বৃদ্ধি পাইছে, মানে কি আগে 100% ছিল, এখন আরো 20% বৃদ্ধি পাইছে। তো 20% বৃদ্ধি পাওয়ার পরে কি হয়েছে, 120%। তো এই 120% সমান সমান কত, 120% সমান এই যে এই 180 টাকা। তো এই অঙ্কটা আমরা খুব সহজে গতানুগতিক নিয়মে আমরা করতেছি না, কারণ বইয়ের যে নিয়মটা আছে, বইয়ের নিয়মের অঙ্কটা অনেক বড়। তো আমরা খুব সংক্ষেপে, কারণ পরীক্ষার হলে আমরা এত সময় পাই না, পরীক্ষার হলে খুব মানে অল্প সময়ের মধ্যে এই অঙ্কটা করার জন্য আমরা একটু অন্য নিয়মে করতেছি। সেটা দেখেন, বলছে যে তো আমরা 120%, এই যে বেতনটা 20% বৃদ্ধি পাইছে, আগের পূর্বের যে বেতন ছিল সেটা 1 টাকা হোক 2 টাকা হোক, সেটা তো 100% ছিল, সেই 100%-এর সাথে আরো 20% যোগ হয়েছে, 20% যোগ হয়ে কত হয়েছে, 180 টাকা হয়েছে। তো তাইলে আমরা লিখতে পারি যে 120% সমান 180 টাকা। তো 120% সমান যদি 180 টাকা হয়, 1% সমান কত, 1% সমান হলো 120, 180। এখন পূর্বে কত ছিল, পূর্বে ছিল 100%, অতএব মানে কি 120% সমান 180 টাকা, 1% সমান এত, আর 100% সমান কত, 100% সমান হলো, খেয়াল করেন, 100 ইন্টু 180 আর নিচে হলো 120। তো আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার যদি এটা এখানে কাটি, 3 6 18, 0 3 5 15, 150। তো আমাদের খেয়াল করেন, আমাদের 120% সমান হলো 180, আর পূর্বের যে আমাদের বেতন আমরা ধরছিলাম কত, 100%। তো এই 100% সমান হলো 150। তাহলে আমাদের অ্যান্সার হবে হলো 150। 17 নম্বর অঙ্কে বলছে যে 8 13 21 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত। আবার আমরা এই অধ্যায়েরই আমরা প্রথমের দিকে একটা ধারার অঙ্ক করছি। তো সেম একইভাবে আমরা এটা দেখব যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের কতটা ডিস্টেন্স বা গ্যাপ, কি আকারে আমরা খেয়াল করব যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদটা কিভাবে বা কত বৃদ্ধি পাইছে, এবং দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ কত বৃদ্ধি পাইছে। আমরা আগে এই বৃদ্ধির সংখ্যাগুলো খেয়াল করব। 8 থেকে যদি আমরা 13 খেয়াল করি, 8 9 10 11 12 13, এখানে বাড়ছে হলো 5। এখানে যদি আমরা আবার খেয়াল করি যে 13 থেকে 21, এখানে বাড়ছে হলো 8। আর আমরা যদি এখানে যদি দেখি, এখানে বাড়ছে 21 থেকে 34, যদি আমরা খেয়াল করি, এখানে বাড়ছে হলো 3 আর 1 13। তো এখানে দেখেন, খেয়াল করেন, এখানে প্রথম পদ থেকে প্রথম যে সংখ্যা বা পদ, প্রথম পদ থেকে দ্বিতীয় পদের বাড়ছে হলো 5, পরে বাড়ছে হলো 8 এবং পরে 13। এখানে যেহেতু কারো মানে এটার সাথে এটার কোনো মিল নাই, 8 5 এগুলোর সাথে যেহেতু কোনো মিল নাই কোনো, তো আমরা দেখবো আর অন্য কিভাবে এই সংখ্যাগুলো সাজানো আছে। তো এখানে যদি আমরা আরেকটা জিনিস খেয়াল করি, দেখেন এখানে আমাদের যে প্রথম পদ আছে 8, এই 8-এর সাথে যদি আমরা এখানে 13 যে আছে, এই দুইটার যদি আমরা যোগফল করি, অর্থাৎ এই 13 এবং 8 এই দুইটার যোগফল করলে, খেয়াল করেন 13 এবং 8-এর যোগফল হলো, পরের পদটা দেওয়া আছে, 13 এবং 8-এর পরের সংখ্যা হলো 13 এবং 8-এর যোগফলে হলো 21। তো আমাদের এখানে দেওয়া আছে হলো 21। সেম একইভাবে আবার এই যে দেখেন, খেয়াল করেন 21 এবং 13 এই দুইটার যোগফল হলো 34। এই যে দেখেন 13 এবং 21 এই দুইটার যোগফল হলো 34।
তাহলে কি হবে, আমাদের যে পরের যে পদটা আছে, এই ধারার যে পরের সংখ্যা বা পদটা হবে, সেটা হবে আমাদের এই যে 21 এবং 34-এর যোগফল। তো 21 এবং 34 আমরা যদি যোগ করি, 4 আর 1 5, 3 2 5, 55, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 55। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমি আবার বলি, সেটা হলো প্রথম যে পদ, প্রথম পদ বা সংখ্যা, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা আমাদের এই দুইটা যোগ করার পর আসলে 21, অর্থাৎ পরের পদ। আবার আমরা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যোগ করার পর আসছে চতুর্থ পদ, এই 34। তাহলে সেম আমাদের যে পরের যে পদ বা সংখ্যাটা আসবে, সেটা আমাদের অবশ্যই এই 21 এবং 34-এর যোগ করি, এই যে 55, আমাদের অ্যান্সার হবে হলো 55। এখন আমরা সর্বশেষ 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বর অঙ্কে দেখি, এখানে আমাদের এই ধরনের অঙ্ক দেখলে হয়তো পরীক্ষার হলে আমাদের খুব ভয় লাগে বা আমরা ঘাবড়ে যাই। তো এই অঙ্কগুলো আসলে খুব সহজভাবেই করা যায়। আমরা দেখি খুব সহজেই এই অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব। তো প্রথমে এতগুলা ফাংশন বা এতগুলা দেখি ভয় না পেয়ে আমরা ভালো করে খেয়াল করি যে এই যে √4 পাওয়ার কিউব, এইটা আমরা কিভাবে এটা কিভাবে আমরা ভাঙতে পারি। আমরা এই জিনিসটা আগে প্রথমে খেয়াল করবো। আসলে খেয়াল করেন, √3 এটা দ্বারা আসলে কি বোঝায়। √3 দ্বারা মূলত বোঝায় হলো 3, আর এই রুট দ্বারা মূলে বুঝতো হাফ। এই রুটটা যদি আমরা ভাঙি তাহলে মূলত বোঝায় 3-র উপরে হলো পাওয়ার হাফ, অর্থাৎ এই 3টা আসবে বাইরে, মানে 3, আর এই রুটটা হলো 3-র উপরে পাওয়ার হিসাবে হাফ হবে। তো যদি আমাদের এখানে √3 এখানে কিউব থাকে বা যে কোনো সংখ্যা, এখানে 3 4 5 যে কোনো সংখ্যা যদি থাকে, তাহলে সেটাকে যদি আমরা ভাঙতে চাই, তাহলে আমরা ভাঙবো কিভাবে। তাহলে আমাদের এই যে দেখেন 3 জায়গায় থাকবে, আর রুট, রুটের যেহেতু জায়গায় আমরা যেহেতু আগে হাফ লিখতাম, তো এই হাফ না লিখে আমাদের যে পাওয়ারটা থাকবে, এখানে যেহেতু পাওয়ার এখানে 3 দেওয়া আছে, তো এই 2-এর জায়গায় আসবে হলো 3। তাহলে আমরা লিখতে পারি 3 পাওয়ার 3-এর উপর পাওয়ার দিব 1/3। এটা হলে আমাদের ভাঙতে হবে। তাহলে খেয়াল করেন, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 3, এই রুটটা চলে আসবে এই আকারে 1/3 গুণন সেম একইভাবে 4, এখানে পাওয়ার আসবে হলো 1/3। এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। পরে কি করব, এই যে পাওয়ারটা আছে 6, এই 6 পাওয়ার এখানে, তখন আমরা এখানে গুণ আকারে গুণ করে দিব। এখন এই পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে। তাহলে 3 1 ইন্টু 6 সমান কত, 6 একে 6, অর্থাৎ 6, এই যে 6 1 ইন্টু 6 গুণন 4, 4-এর পাওয়ার তখন কত হবে 3, এখানে যেহেতু 1 আছে এখানেও 6। এখন আমরা কাটাকাটি করব। খেয়াল করেন, 3 দিয়ে যদি 6 আমরা কাটি তাহলে 2, এখানেও আসবে 2, তার মানে 3-র পাওয়ার আসতেছে 2 ইন্টু 4-এর পাওয়ারও আসতেছে 2, 3 3 9 গুণন 4 4 16। তো এখন আমরা 9 আর 16 যদি আমরা গুণ করি, 9 আর 16 গুণ করলে হলো 54, 4 14, 144। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হলো 144। তো আশা করি এই অঙ্কটাও আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে আসা মোট 18টি অঙ্ক। আশা করি অঙ্কগুলো আপনারা খুব সহজে কিভাবে পরীক্ষার হলে করা যায় এই নিয়মগুলো বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, এবং আমাদের পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আবার কোনো পল্লী বিদ্যুৎ সমিতির এরকম কোনো সমাধান নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।